ভোর 4:35 পর্যন্ত একটানা আলোচনা চলল, আর ঠিক 4:40 চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলো কোনো চুক্তি সম্ভব নয়। অর্থাৎ টানা 21 ঘন্টার অক্লান্ত পরিশ্রমের পর ফলাফল শূন্য, দুপক্ষেরই হাত খালি। অথবা বলা যেতে পারে এই দফায় মার্কিন প্রেসিডেন্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশের আওতায় থাকা দুটি বড় শর্তে ইরান মাথা নত করতে সরাসরি অস্বীকার করেছে। এই দীর্ঘ আলোচনার সময় ইরান নিজেদের তরফ থেকে 5টি বড় বিষয় তুলে ধরেছিল। তাদের ভরসা প্রয়োজন ছিল, কিন্তু সেই ভরসা তারা পায়নি। এই ব্যর্থতা আসলে আমেরিকারই, কারণ আমেরিকা ধরেই নিয়েছিল যে তারা তো যুদ্ধ জিতেই গেছে। তাই যে দুটি বিষয়ে তারা ইরানের সম্মতি চাইছে তাতে ইরানের রাজি হতে কোনো সমস্যা হওয়া উচিত নয়। জেডি ভ্যান্স ঠিক এটাই ভেবেছিলেন। কিন্তু এই আলোচনা ঠিক কোন পরিস্থিতিতে হচ্ছিল একটু অন্য নজর দিয়ে বোঝার চেষ্টা করুন। এমন একটা বৈঠক যার দিকে গোটা বিশ্বের নজর ছিল, অথচ সেই বৈঠক নিয়ে দুই পক্ষের তরফ থেকে কোনো যৌথ বিবৃতি দেওয়া হয়নি। অর্থাৎ বন্ধ দরজার ওপারে চোখের ভাষায়, ইশারায়, কাগজে লিখে বা পাকিস্তানের প্রতিনিধিদের মাধ্যমে একে অপরের কাছে যে বার্তা পৌঁছাচ্ছিল সব কিছু সেই চার দেওয়ালের মাঝেই হারিয়ে গেছে এই কারণ গোটা বিশ্ব একটা ছবিও দেখতে পায়নি। এমন একটা ছবিও সামনে আসেনি যেখানে একদিকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে জেডি ভ্যান্স এবং অন্যদিকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে গালিবাফ একসঙ্গে বসে আছেন। যুদ্ধের আবহে এটা এমন একটা বৈঠক ছিল যেখানে উভয় পক্ষই ক্রমাগত তাদের নিজেদের দেশের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। জেডি ভ্যান্স একবার দুবার নয়, ডজন খানেক বার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন পেন্টাগন থেকে শুরু করে সিআইএর আধিকারিকদের সঙ্গে। অন্যদিকে ইরানের গালিবাফ বা বিদেশমন্ত্রী আরাগাজি তারাও নিজেদের মতো করে তেহরানে খবর পাঠাচ্ছিল যে ভেতরে পরিস্থিতি আসলে কি হচ্ছে। এরপর যে খবরটা সামনে আসে তা হলো মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তানের আধিকারিকদের জানিয়ে দেন যে আর 1 ঘন্টার মধ্যেই তিনি ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দেবেন। তখন ঠিক করা হয় যে যাওয়ার আগে তাদের নিজেদের অবস্থান স্পষ্ট করা উচিত। তড়িঘড়ি ব্যবস্থা করা হয়, সিদ্ধান্ত হয় 1 ঘন্টার মধ্যে একটা প্রেস কনফারেন্স হবে, দুটো মাত্র প্রশ্নের উত্তর নেওয়া হবে এবং জেডি ভ্যান্স নিজের কথা বলে ওয়াশিংটনের জন্য রওনা দেবেন। এই মঞ্চ সাজাতে সময় লাগে 1.5 ঘন্টা। প্রেস কনফারেন্সের জায়গাও প্রস্তুত হয়। মজার ব্যাপার হলো ইরানের প্রতিনিধিরা কিন্তু একবারের জন্যও বলেনি যে তারাও প্রেস কনফারেন্স করে নিজেদের কথা বলতে চান, কারণ তারা জানতেন আমেরিকা যে কথাগুলো বলবে তাতেই বিশ্বের কাছে পরিষ্কার হয়ে যাবে যে ইরান ঠিক কী কারণে মাথা নত করেনি। 6:55 এই প্রেস কনফারেন্স শুরু হয় এবং মাত্র 9 মিনিটের মধ্যেই তা শেষ হয়ে যায়। জেডি ভ্যান্স সেখানে খোলাখুলি বলেন খবর খারাপ। 21 ঘন্টার আলোচনার পরও কোনো ফলাফল বেরোয়নি। তিনি স্পষ্ট ভাষায় বলেন সবাইকে সুপ্রভাত, 21 ঘন্টা ধরে আমাদের মধ্যে অনেক আলোচনা হয়েছে, এটাই একমাত্র ভালো খবর। কিন্তু খারাপ খবর হলো আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি, আর আমি মনে করি এটা আমেরিকার চেয়েও অন্য পক্ষের জন্য বেশি খারাপ খবর। আমাদের কিছু পরিষ্কার ডেডলাইন ছিল যেগুলোর সাথে আমরা কোনোভাবেই আপোষ করব না, আর ওনারা আমাদের শর্ত মানতে রাজি হননি। জেডি ভ্যান্স যেই মুহূর্তে জানালেন যে 21 ঘন্টার আলোচনা ব্যর্থ এবং তিনি খালি হাতে ওয়াশিংটন ফিরছেন, তখনই সবচেয়ে বড় প্রশ্নটা উঠল এমন কোন কোন বিষয় ছিল যার জন্য ইরান মাথা নত করতে অস্বীকার করল। মার্কিন প্রেসিডেন্টের গাইডলাইন অনুযায়ী যে দুটো বিষয় আমেরিকা বারবার তুলছিল তাতে কি সত্যি ইরানের রাজি হওয়ার কোনো সম্ভাবনা ছিল? এই প্রশ্নটা আরও বড় হয়ে দাঁড়ায় কারণ হরমুজ প্রণালী তো শুরু থেকেই গলার কাটা হয়ে আছে। কিন্তু নতুন প্রশ্নটা হলো ইউরেনিয়াম নিয়ে। আমেরিকা বারবার বলে আসছিল যে ইরান এখন আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করার মতো অবস্থায় নেই, আমরা তাদের পুরোপুরি ধ্বংস করে দিয়েছি। এত কিছুর পরও দ্বিতীয় যে বিষয়টা ইউরেনিয়ামের উপরে এসে ঠেকল তা গোটা বিশ্বের সামনে এক নতুন প্রশ্ন তুলে দিল। ইরান কি তবে পরমাণু অস্ত্র বানানোর দিকে এগোচ্ছে? তারা কি চাইলে অস্ত্র বানাতে পারে? কারণ জেডি ভ্যান্স এই কথাটা বলতেও পিছুপা হননি যে আমেরিকা নিজেদের শর্তের ভিত্তিতে
ইরানের কাছে যে দুটি বিষয়ে সম্মতি চেয়েছিল, ইরান তা সরাসরি খারিজ করে দিয়েছে। ভ্যান্স এই কথাও স্বীকার করেছেন যে হ্যাঁ, ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু ভবিষ্যতে ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি না করে তার জন্য একটি মজবুত এবং মৌলিক রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। তিনি আরও বলেন, আমরা এখনো পর্যন্ত তাদের তরফ থেকে সেই সদিচ্ছা বা প্রতিশ্রুতি দেখতে পাইনি। আশা করি আগামী দিনে তা দেখতে পাব। এর সোজা অর্থ হলো ইরান এখন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের এমন এক স্তরে দাঁড়িয়ে আছে যেখান থেকে তারা চাইলে পরমাণু অস্ত্র বানাতে পারে, আর জেডি ভ্যান্সও সেটা ভালো মতোই বুঝতে পারছেন। ভ্যান্স তার প্রেস কনফারেন্সে আরও বলেন, সহজ কথা হলো আমাদের ইরানের কাছ থেকে স্পষ্ট প্রতিশ্রুতি চাই যে তারা পরমাণু অস্ত্র বানানোর চেষ্টা করবে না এবং এমন কোনো সরঞ্জামও জোগাড় করবে না যার মাধ্যমে তারা খুব দ্রুত অস্ত্র বানিয়ে ফেলতে পারে। অর্থাৎ মার্কিন কংগ্রেস এবং ট্রাম্প গত 1 বছর ধরে ইরানের সমস্ত পরমাণু কেন্দ্র ধ্বংস করে দেওয়ার যে বড় বড় দাবি করে আসছিলেন, আসল পরিস্থিতি ঠিক তার উল্টো। আর হয়তো ঠিক এই কারণেই ইরান নিজেদের তরফ থেকে যে 5টি বিষয় তুলে ধরেছিল তার মধ্যে পরমাণু অস্ত্রের কোনো উল্লেখই ছিল না। ইরান খুব স্পষ্ট ভাষায় আমেরিকাকে বলেছে, পরমাণু ইস্যু আপনাদের কাছে বড় হতে পারে, কিন্তু আপনারা এটা বোঝার চেষ্টা করুন যে গত 50 বছর ধরে আমরা কেমন পরিস্থিতির মধ্যে আটকে আছি। এর সমাধান আপনাদেরই করতে হবে। ইরানের শর্তগুলো ছিল একদম সোজা। 1, যুদ্ধের কারণে যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ আমেরিকাকে দিতে হবে। 2, ইরানের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। 3, এই অঞ্চলে ভবিষ্যতে আর কোনো যুদ্ধ হবে না তার গ্যারেন্টি দিতে হবে। 4, হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ বজায় থাকবে। 5, আর পরমাণু ইস্যু নিয়ে তো আমরা শুরু থেকেই বলে আসছি যে আমরা অস্ত্র বানাবো না, আমরা এটা আমাদের অসামরিক কাজে ব্যবহার করব, যা বিশ্বের সব দেশই করে। আমরা নিজেরাও IAEA এর সদস্য এবং রাষ্ট্রসংঘের নিয়ম মেনেই চলি। কিন্তু অন্যদিকে জেডি ভ্যান্স টানা ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলে যাচ্ছিলেন। শুধু ট্রাম্প নয়, অ্যাডমিরাল কুপার, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, মার্কো রুবিও এবং স্কট বেসেন্টের সঙ্গেও তার ফোনে কথা হচ্ছিল। অর্থাৎ গোটা আমেরিকা এই আলোচনার সাথে যুক্ত ছিল। ইরানের বক্তব্য ছিল, যুদ্ধবিরতির আবহে তারা যে আশা নিয়ে আলোচনার টেবিলে এসেছে সেখানে তাদের অস্তিত্ব এবং ভবিষ্যতের প্রশ্ন জড়িয়ে আছে। আগামী দিনে যাতে কোনো যুদ্ধ না হয়, ইরানের অর্থনীতি, হরমুজ প্রণালীর উপর তাদের নিজস্ব শক্তি, সার্বভৌমত্ব এবং স্বাধীনতা, এগুলোই তাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমেরিকার কাছে সবচেয়ে বড় মুশকিল ছিল ইসরায়েল। এই মুহূর্তে ইসরায়েল ইরানের মুখোমুখি দাঁড়িয়ে আছে। এখন আমেরিকা যদি ইরানের এই শর্তগুলোতে রাজি হয়ে যায় তাহলে ওই অঞ্চলে ইসরায়েলের কোনো অস্তিত্বই থাকবে না, বরং এক ধাক্কায় ইরান একটি বিশাল শক্তিশালী আঞ্চলিক শক্তিতে পরিণত হবে। এর পাশাপাশি চীনের তরফ থেকে ইরানকে সাহায্য করা এবং অস্ত্র দেওয়ার যে খবর আসছিল, আমরা গতকালই আপনাদের জানিয়েছি, সেটাও মার্কিন প্রেসিডেন্টের কানে পৌঁছেছিল। জেডি ভ্যান্স যখন বারবার ট্রাম্পকে ফোন করছিলেন তখন আমেরিকায় বসে সাংবাদিকরা ট্রাম্পকে এই বৈঠকে নিয়ে প্রশ্ন করেন। ট্রাম্প চরম অহংকারের সাথে বলেন, চুক্তি হবে কি না হবে তাতে আমাদের কিছু যায় আসে না, যে সম্পত্তি আমরা ফ্রিজ করে রেখেছি সেটাও আমরা দেখব, আসল কথা হলো যুদ্ধ তো আমরা জিতেই গেছি। ট্রাম্প সাংবাদিকদের সামনে আরও বলেন, আমরা ওদের সক্ষমতা 10% নামিয়ে এনেছি, আমরা ওদের নৌবাহিনী ধ্বংস করেছি, বায়ুসেনা ধ্বংস করেছি, র্যাডার ধ্বংস করেছি, ওদের নেতারা সব মারা গেছে। আমরা হরমুজ প্রণালী খুলে দেব, যদিও আমরা সেটা ব্যবহার করি না। বিশ্বের অন্য দেশগুলো যারা এটা ব্যবহার করে তারা হয়তো ভীতু, দুর্বল, আর আমরা তাদের সাহায্য করব। এবার ভাবুন দর্শক, ঠিক যে মুহূর্তে আমেরিকায় বসে ট্রাম্প এসব কথা বলছিলেন, পাকিস্তানে তখন মাঝরাত পার হয়ে গেছে। আলোচনা তখন এমন এক শেষ প্রান্তে পৌঁছেছে যেখানে হয়তো সব কিছু ব্যর্থ হবে, নয়তো কোনো সমাধান বার হবে। শেষমেশ কোনো সমাধান বেরোলো না। 4:50 সিদ্ধান্ত হলো যে কোনো চুক্তি হচ্ছে না। এরপর 1 ঘন্টার মধ্যে তড়িঘড়ি প্রেস কনফারেন্স হলো এবং কয়েক মিনিটের মধ্যেই আমেরিকার ভাইস প্রেসিডেন্ট তার টিম নিয়ে এয়ারফোর্স 1 দিকে পা বাড়ালেন।
তাদের রওনা হতেই তেহরান থেকে ওয়াশিংটন এবং ইসলামাবাদ থেকে বেইজিং পর্যন্ত একটা বড় প্রশ্ন তৈরি হলো, এরপর কি? কারণ সিআইএ যখন রিপোর্ট দিল যে চীন ইরানকে অস্ত্র দিচ্ছে, তখন ট্রাম্প চীনকেও হুমকি দিতে ছাড়েননি। তিনি বলেছেন চীনকে এর ভয়ানক পরিণতি ভুগতে হবে। এটা এই কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আগামী মাসের প্রথম সপ্তাহেই ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে শীর্ষ সম্মেলন হওয়ার কথা। এই ব্যর্থ আলোচনার পর ইসরায়েলের ভূমিকা কী হবে তা নিয়েও বড় প্রশ্ন উঠছে। বেঞ্জামিন নেতানিয়াহুর তরফ থেকে স্পষ্ট ইঙ্গিত এসেছে যে যুদ্ধ মাঝপথে ছাড়া যায় না। যদি কোনো রাস্তা না বার হয় তবে সমাধান না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবেই। অন্যদিকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখন ইরানের রেভলিউশনারি গার্ডের হাতে এবং তারা সেখানে তাদের নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে। আমেরিকা সমুদ্রের তলদেশে থাকা বিস্ফোরক সরানোর যে কথা বলছিল, সেদিকে তারা এক পাও এগোতে পারেনি। এখন গোটা বিশ্বের সামনে দুটি বড় প্রশ্ন। প্রথমত, আবার কি এক ধাক্কায় যুদ্ধের পরিস্থিতি তৈরি হবে? দ্বিতীয়ত, আমেরিকা কি কিছুদিন অপেক্ষা করে নতুন স্ট্র্যাটেজি নিয়ে এগোবে, নাকি ইরান নিজের আত্মরক্ষার জন্য যে পথে চলছে সেই পথেই এই যুদ্ধ আরও ভয়ঙ্কর রূপ নেবে? এর পাশাপাশি তিনটি প্রশ্ন এখনও অসম্পূর্ণ রয়ে গেল। এক, এই ঘটনার পর উপসাগরীয় দেশগুলোর অবস্থান কি হবে? দুই, ন্যাটো দেশগুলো কি এরপর আমেরিকার পাশে এসে দাঁড়াবে? তিন, গোটা বিশ্বের সামনে যে বিশাল জ্বালানি সংকট ঘনিয়ে আসছে তা কি আরও বাড়বে, নাকি বিশ্ব এর থেকে বেরোনোর কোনো রাস্তা খুঁজে পাবে? তবে যাওয়ার আগে জেডি ভ্যান্স একটা কথা স্পষ্ট বলে গেছেন, আমরা চুক্তিতে পৌঁছাতে পারিনি ঠিকই, কিন্তু এটা আমেরিকার চেয়ে ইরানের জন্য বেশি খারাপ খবর। আমাদের শর্ত তারা মানেনি, আর এর ফল তাদেরই ভুগতে হবে। এই বার্তা বা বলা ভালো এই হুমকি ও চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ওয়াশিংটনের উদ্দেশ্যে উড়ে গেলেন, আর অন্যদিকে চরম সংযম বজায় রেখে নিজেদের আবেগ লুকিয়ে ইরানের প্রতিনিধিরাও তেহরানের পথ ধরলেন। সুতরাং দর্শক, এই আলোচনার দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু সংকটের দরজা এখনও খোলা। 21 ঘন্টার কথোপকথন শেষ হয়ে গেছে, কিন্তু প্রশ্নগুলো রয়ে গেছে আরও তীক্ষ্ণ হয়ে। ইরান কি নিজের পথেই এগোবে, নাকি আমেরিকা নতুন কৌশল নিয়ে ফিরবে? আর এই টানাপোড়েনের মাঝখানে দাঁড়িয়ে বিশ্ব কি আরেকটি বড় সংঘাতের দিকে এগোচ্ছে? দেখুন, আজকের এই ব্যর্থ বৈঠক হয়তো কোনো চুক্তি দেয়নি, কিন্তু ভবিষ্যতের সংঘাতের দিক নির্দেশ স্পষ্ট করে দিয়েছে। এখান থেকেই শুরু হতে পারে পরবর্তী অধ্যায়, কূটনীতি, চাপ, নাকি সরাসরি শক্তির পরীক্ষা। আপনার বিশ্লেষণ কি বলছে? পরিস্থিতি কোন দিকে মোড় নেবে বলে আপনি মনে করছেন? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ আপনাদের সকলকে।